স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর যারা বিচারাধীন ছিলেন সেই 60 লক্ষ বিচারাধীনের মধ্যে থেকে কারা কারা ভোট দিতে পারবেন একটা তালিকা বেরিয়ে গেছে। তারপর তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আজ বেরোবে। শুক্রবার বেরোনোর কথা ছিল, কিন্তু না, শুক্রবার বেরোয়নি, আজ বেরোবে এবং এরপর শুক্রবার করে, অর্থাৎ এই সপ্তাহে দুবার তালিকা বেরোবে, দুটো তালিকা বেরোবে। এখনো পর্যন্ত 27 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হয়ে গেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এদের মধ্যে থেকে, এই 27 লক্ষের মধ্যে থেকে কেউ ভোট দিতে পারবেন, কারো নাম বাদ যাবে। কিন্তু সেসব জানা যাবে এই তালিকা প্রকাশ হলে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 27 লক্ষের জন্য। সরাসরি আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, এই তালিকা কখন প্রকাশ হবে, কিভাবে দেখতে পাওয়া যাবে? দেখো, এই তালিকা সন্ধ্যে 7টার পরই প্রকাশ করা হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। তুমি দেখেছো গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর তালিকা প্রকাশ করা হয়েছিল। এসআইআর হওয়ার পর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, এবং তারপরই দেখা গিয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে 60 লক্ষেরও বেশি ভোটার। এই 60 লক্ষেরও বেশি ভোটারের মধ্যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে কত সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশনের থাকা তালিকা আজ সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। তা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে জানানোর পরেই চূড়ান্ত করা হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে কত সংখ্যক তালিকা প্রকাশ করা হবে আজ সাপ্লিমেন্টারি তালিকা আকারে, তা এখনো পর্যন্ত জানানো হয়নি। তা চূড়ান্ত হয়ে গেলেই আজ সন্ধ্যের পর, অর্থাৎ সন্ধ্যায় 7টার পরেই সেই তালিকা প্রকাশ করা হয়ে যাবে। যদিও মনে করা হচ্ছে দুপুরের মধ্যেই সেই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। তোমাকে জানিয়ে রাখি, রাজ্য জুড়ে 80,000-এরও বেশি বুথ থাকলে সব বুথে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন নেই। যে বুথগুলিতে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই বুথগুলিরই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির তরফে তা চূড়ান্ত করে দেওয়া হলেই তারপরই নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আজ সন্ধ্যে 7টার পর প্রকাশ করে দেবে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা গেছে প্রায় 28 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করা হয়ে গেছে জুডিশিয়াল অফিসারদের তরফে। কিন্তু গত 3 দিন বা 4 দিন আগে পর্যন্ত যে সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, সেই সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হতে পারে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যারা আজ তালিকা দেখতে চান আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা প্রার্থীরা, তারা দুটি ক্যাটাগরিতে দেখতে পাবেন, একটি হচ্ছে অ্যাডিশন, একটি হচ্ছে ডিলিশন। যখন এই তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হবে, তারপর জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ইসিআই নেট, সেখান থেকে দেখা যাবে এই তালিকা, এবং পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও এই তালিকা স্পষ্টভাবে দিয়ে দেওয়া হবে। এছাড়াও জেলা শাসকদের কাছেও জেলা ভিত্তিক, বুথ ভিত্তিক তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তারা তালিকা ছাপিয়ে নিয়ে বুথেও টাঙিয়ে দিতে পারবেন। যদিও মনে করা হচ্ছে সেটা আজকের মধ্যে হবে না, সেটা কাল সকাল থেকেই হবে, যেখানে বুথে তালিকা টাঙাতে শুরু করবেন বিভিন্ন জেলার জেলা শাসকরা। ফলে তো সব মিলিয়ে একটু সঙ্গে থাকো প্লিজ, একটু সঙ্গে থাকো। 28শে ফেব্রুয়ারির পরে 23শে মার্চ এসআইআর করে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 23শে মার্চ অর্থাৎ সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বেরোবে। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফে, বিকেল দিকে। 23শে মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। 28শে ফেব্রুয়ারির প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে, তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়বে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট? হ্যাঁ, কালকে বেরোবে। ইভিনিং এ, সেকেন্ড হাফ? হ্যাঁ, সেকেন্ড হাফে, বিকেল দিকে। নিউজ 18 বাংলা।
এই সাপ্লিমেন্টারি তালিকায় যদি কারো নাম বাদ যায় তাকে তো ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, তাকে আইনি পথ দেখতে হবে, কিন্তু মানুষ তো দিশেহারা হয়ে যেতে পারেন। সেজন্য তাদের আইনি সাহায্য প্রয়োজন, কি করবেন না করবেন প্রয়োজন সেটা যেন তৃণমূলের নেতা কর্মীরা করেন, পাশে থাকেন, এই নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য করতে হবে। শুধু তাই নয়, জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। আর এই যে নাম বাদ যদি যায় তাহলে তাকে আইনি সহায়তা করতে হবে, নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের। এ নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করিয়ে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে উনি, মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। আমরা আশা রাখি আদালতের ওপরে মুখ্যমন্ত্রী নিজেও এই অত্যাচারের বিরুদ্ধে গেছেন এবং আমরা বিশ্বাস করি আদালত অন্যায় করবে না। তার কারণ ভারতীয় হিসেবে সবার অধিকার হচ্ছে ভোট দেওয়া। আমি আশা রাখি যে আদালত থেকে ন্যায় বিচার পাবো। যাদের কেটে যাবে, সমগ্র বাংলায় আমাদের সংগঠন রয়েছে এবং আমরা পিটিশনের জন্য রেডি আছি। যারা কেটে যাবে তাদের পিটিশন করে, কারণ গন্ডগোল করে হই হই করে কোনো লাভ নেই। আদালত বিচার করবে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। আর এদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে ফের একবার অভিযোগ উঠছে যে নাম ছিল বিচারাধীনের লিস্টে, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, এরকমই অভিযোগ করছে পরিবার। চঞ্চল আছে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে। আব্দুল হাদির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু তার পরিবারের কি দাবি? দেখো অসুবিধা তোমাকে জানিয়ে রাখি যে এই এসআইয়ের যে হিয়ারিং ছিল সেই হিয়ারিং এর সময় কিন্তু সমস্ত নথিপত্র কিন্তু জমা দিয়েছিল এই হাতি সহ তার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যরা। কিন্তু হিয়ারিং এর পরে কিন্তু নথিপত্র জমা দেওয়ার পরে দেখা গেছে যে ওই বিচারাধীন তালিকায় তার এবং তার পরিবারের লোকজনের নাম ছিল এবং এই নাম বিচারাধীন তালিকা হওয়াতে কিন্তু তিনি আতঙ্কে ভুগছিলেন যে আমি এবং আমার পরিবারের লোকজনের কি হবে। এই আতঙ্কে নিয়ে কিন্তু রাস্তাঘাটে এবং পরিবারের সদস্যদের সাথে কথা সবসময় বলতেন, কিন্তু আজ সকালে সেই কথা বলার সময় কিন্তু বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, এমনটা কিন্তু পরিবারের অভিযোগ করছে। এই গোটা ঘটনায় কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। বারবার এই এসআইয়ের আতঙ্কে যে মৃত্যু হচ্ছে এই মৃত্যু চাই নির্বাচন কমিশন, এমনটা কিন্তু তৃণমূল তরফ থেকে দাবি করা হচ্ছে। পরিবারের লোকজনের অভিযোগ এই এসআইয়ের আতঙ্কে কিন্তু মৃত্যু হয়েছে আব্দুল হাদি, এমনটি দাবি করছে পরিবারের লোক। তো এসআইয়ের এই আন্ডার রেজিস্ট্রেশন নাম আছে না, তার জন্য প্রধান দাদুর কাছে গিয়েছিল সকালে, যে বলেছে যে কি হবে, আমার এসআইয়ের নাম আছে, বিচারের নাম ঠিক হবে কি হবে, এই নিয়ে খুব টেনশন করতো। মাঠে ঘাটে যেত, আমাদেরকেও বলতো যে কি যে হবে, আমাদের সব এসআই না আমাদের কোথায় পাঠাবে নাকি, এই নিয়ে প্রশ্ন টেনশন করতো। তার সাথে আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বয়স কত? বয়স 49। এটা আমার ছোট ভাই, ওটা এসআই এর নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে রে বাবা আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরে আছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারবো না। আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। যখন ভোটার লিস্টের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল তখন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। কিন্তু ধীরে ধীরে এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে, এরকম একটা জায়গায় এসে শুভেন্দু অধিকারী তিনি আর এসআইআরে কত নাম বাদ যাবে সেই সংখ্যা নিয়ে মন্তব্য করতে নারাজ। এবং তা নিয়ে তৃণমূল কি বলছে? কুণাল ঘোষের দাবি যে এই যে কমিশনকে পার্টি অফিসের মতো বিজেপি ব্যবহার করেছে, বাংলার মানুষ তাতে ক্ষুব্ধ, আর বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন নাকি সুর বদল।
আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল বেরিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে। এবার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছেন স্ট্রং রুম ছাড়বেন না, গণনা শেষ পর্যন্ত স্ট্রং রুমে থাকবেন, দেখবেন যেন লোডশেডিং না হয়, লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে থাকতে হবে, স্ট্রং রুমে শেষ পর্যন্ত থেকে যেতে হবে, নেতা কর্মীদের এই বার্তা দিচ্ছেন কেন, এর প্রেক্ষিতটা কি? আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এটা বলার মূল কারণ বলে মনে করা হচ্ছে 2021-এর নন্দীগ্রাম কাণ্ড। এবং তুমি জানো যে 2021-এর বিধানসভার ফল বেরোনোর পর নন্দীগ্রামকে তৃণমূল কংগ্রেস লাগাতার অভিযোগ করেছিল যে লোডশেডিং করে ফল বদলে দেওয়া হয়েছিল। এমনকি সেই সময় বিজেপিতে থাকা বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি এই বিষয়ে এসে সেদিনকে কি কি ঘটেছিল তার একটা ব্যাখ্যা সেদিনকে তিনি দিয়েছেন। এর ফলে ভবানীপুরের মধ্যে যে বিধানসভা কেন্দ্র এখন সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হচ্ছে, যাতে নন্দীগ্রামের মতো পরিস্থিতি তৈরি হতে না হয়, সে কারণে দলের কর্মীদেরকে তিনি সতর্ক করেছেন। বিশেষ করে যারা কাউন্টিং এর টিম, কাউন্টিং এজেন্ট থাকবেন, বুথের যারা এজেন্ট থাকবেন, তারা যেন গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে বাইরে না চলে আসেন, তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সে কারণে লোডশেডিং করে দেওয়া হতে পারে, এই প্রসঙ্গে রেস্ট তিনি টেনেছেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। ভোটে কারচুপির অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ষড়যন্ত্রের অভিযোগ করছেন। তাহলে মানুষ, তৃণমূল কি তাহলে উস্কানি দিচ্ছে? তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। উনি বলছেন ভোট দেওয়ার পর যাদের ভোট হয়ে যাবে তারা ওখানে গুন্ডামি করবে, তারা ওখানে থাকবে, ভোট লুট করবে, এই বুদ্ধি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলছেন বা যে বক্তব্যগুলো রাখছেন সব কিছু নির্বাচন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উল্টো কথা বলছেন। কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনে নির্বাচনের দিন গুন্ডামিয়ে বাড়াবে, বদমাশদের আশকারা দেবে এবং উস্কানি দেবে। এটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচন কমিশন না পারলে বিজেপিকে নামতে হবে। স্ট্রং রুমে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। জানিয়ে বলতে গিয়ে সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল তাহলে কি তৃণমূলের কর্মীরা সেখানে, নেতা কর্মীরা সেখানে গুন্ডামি করবে? গুন্ডামি প্রসঙ্গে ফিরহাদ হাকিমের আবার বক্তব্য, গুন্ডা নিয়ে তৃণমূল ভোট করে না, মানুষের সমর্থন নিয়েই ভোট করে তৃণমূল। ওনারা এগুলো নিয়েই থাকেন, ইস্যু নেই। কোনো গুন্ডা বদমাইশি দিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন করেন না। আমরা ইলেকশন করি মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে যাই, মানুষের কাছে সমর্থন চাই, আশীর্বাদ চাই, মানুষ আশীর্বাদ করে। সেই জন্য ইলেকশন কমিশন ভুল করেছে সাধারণ ভোটারদের। এরা বলেছে ঘুষপেটিয়া, রোহিঙ্গা এসব বলে কমিউনাল ডিভিশন করবার চেষ্টা করেছে। আর ওইটার কনসেপ্ট তুলে অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে এআইতে সাধারণ ভোটারদের তুলিয়ে দিয়েছে। সারা বাংলার ভোটার বিজেপির ওপর বীতশ্রদ্ধ হয়ে রয়েছে। বিজেপি কি পথে নামবে? পথে নামার লোকই নেই, ওদের কাছে ভাড়া করে নিয়ে আসতে হবে। এবারের ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। তো সেই ভবানীপুরের কর্মীসভা, গতকাল কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন দলের নেতা কর্মীদের। যার মধ্যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক নির্দেশ হলো মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মীদের। কোনো রকম কোনো উস্কানিতে যেন, কোনো উস্কানি বা প্ররোচনায় যেন কর্মীরা পা না দেন। কিছু বহিরাগত এসেছে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। তৃণমূল শান্তিপূর্ণ ভোট চায় বলে বার্তা তৃণমূল নেত্রী।
তবে এরই পাশাপাশি পুলিশ প্রশাসন বদল নিয়েও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 জন অফিসারকে বদলের অভিযোগে সরব এবং কিছু ঘটলে দায়িত্ব মোদি কমিশনের বলে তোপ দাগলেন মমতা। বিজেপি এবং কমিশনকে একযোগে তোপ তৃণমূল নেত্রীর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল ভবানীপুর প্রসঙ্গে বলতে গিয়ে বললেন ব্যবধান বাড়াতে হবে, 60,000-এর মতো ব্যবধান করতে হবে, ভবানীপুরকে 1 নম্বর করতে হবে ভোটে। খড়গপুর সদরের প্রার্থী এবার বিজেপির দিলীপ ঘোষ। তিনি পুলিশকে হুমকি দিচ্ছেন, উঠিয়ে পটকাবো হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ, এবং তাও খড়গপুর টাউন থানার সামনে, একেবারে সামনেই আইসিকে হুঁশিয়ারি। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा के ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे पास? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ, যার প্রেক্ষিতে পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আর এই হুঁশিয়ারি প্রসঙ্গেই দিলীপ ঘোষকে পাল্টা তোপ তৃণমূল প্রার্থী খড়গপুর সদরের প্রদীপ সরকারের। দিলীপ ঘোষ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আমরা দিলীপ ঘোষ হুমকি দেওয়া, মেয়েদেরকে অসম্মান করা, কাউকে মেরে দেব, কেটে দেব, আমরা দিলীপ ঘোষের মতো কাটাকাটিতে নেই। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে মানুষের পরিষেবা, মানুষের কাজ, মানুষের পাশে থাকাতে আছে। উনি কাটাকাটি করে যাক, আর আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে উনাকে বাই বাই বলবে খুব তাড়াতাড়ি, এটা উনি জেনে রাখেন। ওদিকে বাঁকুড়ার ইন্দাসে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে পক্ষপাতিত্ব যদি বন্ধ না করা হয় তাহলে পথ থেকে সরে যেতে হবে। হুঁশিয়ারি সৌমিত্র খাঁ। বিজেপির পতাকা আছে আর তৃণমূলের পতাকাগুলো রাখা হচ্ছে, এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। আমাদের এখানে যারা মন্ডল আধিকারিক আছে, যদি একজনের তার গায়ে আক্রমণ হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। যদি কেউ মনে করেন যে আমাদের পতাকা পুড়িয়ে ফেলবেন না, আমাদের পতাকা সরিয়ে ফেলবেন, আর যদি শুধু হামিদের পুলিশ হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন চলবে এবং আমরা যথাযোগ্য জায়গায় আমরা এটা জানাবো। কৃষ্ণপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে, কারণ 2024 সালে ইন্দাস বিধানসভা থেকে হারিয়েছে, সেই ভয়টাই পাচ্ছে। নির্মল ধারাকে সৌমিত্র খাঁ তুলতে এসেছে, টেনে তুলতে পারবে না, ক্রেন লাগিয়ে দিলেও তুলতে পারবে না। বলার ভাষা নেই, উন্নয়ন করেনি, শুধু আক্রমণ আর প্রতিশ্রুতি ছাড়া ওদের কাছে আর কিছু নেই।